থেকে এরকম সাপোর্ট পেয়ে কবিরের সাহস আরো বেড়ে যায় আর নিজের জিনিসপত্র নিয়ে সে বেরিয়ে পড়ে। কবির 50 সৈনিকের একটা গ্রুপের সাথে ভারত আর পাকিস্তানের বর্ডারে আর্মির ট্রাকে বসে চলে যাচ্ছিল। তখনই সে হঠাৎ করে ফিল করতে পারে যে কেউ তার কাঁধে হাত রেখেছিল। কবির আশেপাশে দেখতে শুরু করে, সমস্ত লোকেরা ঘুমোচ্ছে। তখন তার কাঁধে হাত কে রেখেছিল? কবির সাহস করে নিজের কাঁধে যে হাত রেখেছিল তাকে দেখে। সে সেই ভয়ঙ্কর চেহারাটা দেখে প্রচন্ডভাবে ভয় পায়। কবির, আমি জানি যে তুমি তোমার জীবনের প্রথম লড়াইটা লড়তে যাচ্ছ, আর আমার অধরা কাজটা তুমি শেষ করতে পারবে। কিন্তু তুমি কে বলো তো, আর আমি তোমার জন্য কি করতে পারি? আমি কে আর আমার জন্য তোমায় কি করতে হবে সেটা আমি তোমাকে সময় এলে অবশ্যই বলবো। কিন্তু তোমাকে আমার এই কথাটা একদম ভুলবে না, মনে রেখো। আচ্ছা ঠিক আছে। কবিরের এইটুকু বলা মাত্রই ভয়ঙ্কর লোকটা ওখান থেকে উধাও হয়ে যায়। তক্ষুনি ট্রাক ঘাটে গিয়ে থেমে পড়ে আর আর্মির সমস্ত যুবকরা ট্রাকের নিচে নেমে যায়। কবিরও ট্রাক থেকে নেমে যায়। ঘাটের দৃশ্য দেখে মনে মনে ভাবতে শুরু করে, কি সুন্দর জায়গাটা, এখানে যুদ্ধ কেন হয়? তক্ষুনি সেই আত্মাটা আবার কবিরের কাছে এসে তার কানে বলে, পাকিস্তান এই জায়গাটা যোগ্য নয়, আর তুমি কখনো এরকম হতে দেবে না। কবির সেই ভয়ঙ্কর চেহারার দিকে ঘুরে তাকায়। সে এটা দেখে খুব ভয় পায় যে সেই আত্মাটার শুধু চেহারা কবিরের সাথে কথা বলছিল। সেই আত্মার পুরো শরীর গায়েব ছিল। কবির যতক্ষণ কাউকে কিছু বলতো, কবির কমান্ডারের অর্ডার শুনতে পায়। জওয়ানরা, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের তরফ থেকে আমরা এই লোকেশনেরই অর্ডার পেয়েছি। এই জায়গাটা যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক, কারণ এখানে আপনাদের সবার উপরে সন্ত্রাসবাদীরা যেখান থেকেও হামলা করতে পারে। এটা জানা খুবই কঠিন হতে চলেছে, আর ওরা যে কতজন রয়েছে সেটাও। সেই জন্য আপনাদের সবাইকে আমাকে আলাদা আলাদা টিম করে ভাগ করতে হবে। ইয়েস স্যার। ওখানে কবিরের চেহারাতেও উৎসাহ দেখতে পাওয়া যায়, কিন্তু তার সাথেই তার মন ছিল সেই আত্মার দিকে যে তার পেছনে দাঁড়িয়েছিল, যাকে সে জানেও না। তক্ষুনি কমান্ডার টিমকে ডিভাইড করা শুরু করে দেন। 5টা করে যুবকদের 10টা গ্রুপ তৈরি করে ঘাটের আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কবির যেই গ্রুপের অংশ ছিল তারা সেই যুবকদের সাথে কথা বলছিল। তোমাদের কাছে এটা প্রথম যুদ্ধ না তো? এর আগে তো আমি আরো 2টো লড়াই লড়েছি। এটা পঞ্চমবার, আমি পঞ্চমবার লড়াই করতে যাচ্ছি। আমি এর আগে 2টো লড়াইয়ের অংশগ্রহণ করেছিলাম। অবশেষে লাস্ট বেঁচে থাকা যুবকের উত্তরের অপেক্ষায় ছিল, কিন্তু সে এই সব কথায় কোনো ইন্টারেস্টই দেখাচ্ছিল না। তক্ষুনি কবির তাকে জিজ্ঞাসা করে, আর তুমি তো বললে না তুমি এর আগে কতগুলো লড়াই লড়েছিলে? আমাদের এখানে যে পারপাসের জন্য পাঠানো হয়েছে, আমাদের ফোকাস শুধু তার মধ্যেই থাকা উচিত। ওই যুবকটা এইটুকু বলে ক্যাম্পের ভেতরে চলে যায়। তার ভেতরে যাওয়া মাত্রই ঘাট একেবারে শান্ত হয়ে যায়, আর জঙ্গল থেকে আশ্চর্য রকমের আওয়াজ আসে, আর হাওয়াও বইতে শুরু করে। কবির হাঁটতে হাঁটতে একবার আবার ভয় পেয়ে যায়, আর ও মনে মনে ভাবতে শুরু করে, ওই আত্মাটা আবার না চলে আসে। আমি তো এটাও বুঝতে পারছি না যে ও আমার থেকে ঠিক কি চায়, আর ও বারবার আমার কাছেই কেন আসছে। আচ্ছা, আমার কি এদের সবার সাথে একবার ওর ব্যাপারে কথা বলবো? কবির ঘাটে এদিক ওদিক ঘুরতে শুরু করে, আর কোথাও কোনো টেররিস্ট আছে কিনা চেক করে। আর ও এরকম করতে করতে টেন্ট থেকে একটু দূরে চলে যায়। তার মনে অনেক কিছু চলছিল। তক্ষুনি ও দূর থেকে দেখতে পায় একটা যুবক টেন্টের বাইরে বনফায়ার লাগিয়েছে। ও আবার ঘুরে টেন্টের দিকে চলে যায় আর নিজের টুকরির যুবকদের কাছে চলে যায়। তক্ষুনি তার মনে হয় যে যেন তার পায়ে কেউ কিছু একটা লাগিয়ে দিয়েছে। তক্ষুনি তার হাতটা কেউ ধরে ফেলে। যখন সে দেখতে পায় যে কারোর পা তার পায়ের নিচে চলে এসেছে, যার শরীর ছিল না,
তার সাথেই যখন সে এটা দেখতে পায় যে তার হাত, যেই হাতটা ধরে রেখেছিল, তারও শরীর গায়েব ছিল, কবিরের প্রচন্ড ভয় লাগে। ও যেই মাত্র নিজের সাথীদেরকে চিৎকার করে ডাকতে শুরু করে, তক্ষুনি তার সামনে সেই ভয়ঙ্কর চেহারাটা বিনা শরীরে প্রকট হয়ে যায়। আর ওই চেহারাটা কবিরকে বলে ওঠে, তোমার জন্য আমি এখানে অনেক বছর ধরে অপেক্ষা করছি। অনেক বিপদের পরে তোমাকে আমি ধরতে পেরেছি। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? অন্ততপক্ষে এটা তো বলে যাও যে তুমি কে। বারবার আমার সামনে আসছো কেন, বলো সেটা। আমি কে আর তোমার কাছ থেকে কি চাই, এটা সময় এলে আমি তোমাকে বলে দেব। কিন্তু তুমি আমার আর তোমার সাথে আমার এই দেখা হলো, এই কথা কাউকে বলবে না। আত্মার এইটুকু বলা মাত্রই কবির কোনো একটা চিন্তায় ডুবে যায়। আরে এতে এত চিন্তা করার কিছু নেই কবির। আমাদের দুজনের মধ্যে যেই দেখা হলো সে ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না, ব্যাস। হ্যাঁ, আমি কাউকে কোনো কথাই বলবো না। আত্মা কবিরের এই কথাটা শোনা মাত্রই ওখান থেকে উধাও হয়ে যায়। ওর গায়েব হওয়ার পরই সে দৌড়ে নিজের ক্যাম্পের দিকে দৌড়তে শুরু করে। কি হলো কবির? শত্রুরা কি আশেপাশে কোথাও আছে নাকি? কমান্ডারকে কি এর ব্যাপারে আমাদের কিছু বলতে হবে? আরে না না, সেরকম কিছু না। আসলে আমার মনে হলো যে আমি হয়তো কোথাও হারিয়ে গিয়েছি, তাই আমি দৌড়ে চলে এলাম। কবিরের এই কথা শোনার পর বাকি যুবকরা হাসতে শুরু করে। কবির, তুমি তো আমাদের থেকে সব জিজ্ঞাসা করে নিলে যে আমরা কত লড়াইয়ের আগে লড়েছি, কিন্তু তুমি নিজের ব্যাপারে কিছুই বলনি। আসলে এটা আমার প্রথম লড়াই। ও আচ্ছা, সেই জন্যই ঘাঁটিতে ঘুরতে ঘুরতে তুমি ভয় পেয়ে গেছো যে তুমি আবার হারিয়ে না যাও। সমস্ত যুবকরা হাসতে শুরু করে। ওদেরকে দেখার পর কবিরও তাদের সাথে হাসতে শুরু করে। তক্ষুনি হঠাৎ করে ক্রমাগত গুলির আওয়াজ আসতে শুরু হয়ে যায়। আর দেখতে দেখতেই পাকিস্তানের আর্মিরাও গুলি চালাতে চালাতে কবিরের টেন্টের দিকে আসতে শুরু করে। তক্ষুনি কবির এই সব দেখে ভয় পেয়ে যায়। ততক্ষণে ইন্ডিয়ান আর্মির আরো টিম মেম্বাররা আসে আর হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তক্ষুনি ও দেখতে পায় যে তার গ্রুপের দুজন যুবক মরে গেছে। সে সেটা দেখতেই পারে না আর সে বিনা চিন্তা ভাবনা করে নিজের গান দিয়ে পাকিস্তানিদের ওপরে বেড়ে যায় আর তাদেরকে গুলি চালাতে শুরু করে। তক্ষুনি পাকিস্তানের গুলির নিশানা তার উপরে আসে আর সে শহীদ হয়ে যায়। কবিরের গুলি লাগা মাত্রই সে মাটিতে পড়ে যায়, কিন্তু আহত অবস্থায় আবার দাঁড়িয়ে পড়ে আর গান নিয়ে পাকিস্তানকে মারার জন্য এগিয়ে যায়। ও পাকিস্তানের সেই সৈনিককেই খুঁজতে এগিয়ে পড়ে যে তাকে গুলি মেরেছিল। আর এখন সেই সৈনিকটা কবিরকে দেখে দৌড়তে শুরু করে। কবির ওই সৈনিকের এই অবস্থাটা বুঝতে পারে না আর সে যেই মাত্র এগিয়ে যায়, পাকিস্তানের আরো একটা সৈনিক ওখান থেকে পালিয়ে যায়। এইভাবে দুবার ক্রমাগত হওয়ার পর কবিরের মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। তক্ষুনি একটা লোক ট্যাঙ্কারের কাছে পৌঁছে সে নিজেকে দেখে। তখন সে বুঝতে পারে যে সে মরে গেছে আর এখন ও কবির নয়, বরং তার ভয়ঙ্কর দেখতে আত্মা ছিল। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো বুঝতেই পারছি না যে আমি মরে গেছি আর মারা যাবার পরে আমি একজন ভয়ঙ্কর ভূত হয়ে গিয়েছি। এরা সবাই আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, কিন্তু এই কথাটা তো একেবারেই ভালো নয়। কারণ এরা যদি আমাকে দেখে ভয়ে পালিয়ে যায় তাহলে এরা দ্বিতীয়বার ভারতের উপর আক্রমণ করবে আর এই ঘটনা বারবার ঘটতেই থাকবে। আমাকে কিছু একটা করতে হবে। এইটুকু ভাবা মাত্রই কবিরের আত্মা টেন্টের পেছনে চলে আসে আর তক্ষুনি তার একটা আইডিয়া আসে আর সে হাসে আর হাসতে হাসতে হাওয়ায় উড়তে শুরু করে দেয় আর বলে, এবার আমি তোমাদের সবাইকে ছাড়বো না। শোন বেটা পাকিস্তানিরা, তোরা আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিস। এইটুকু বলে সে হাওয়ায় উড়তে উড়তে পাকিস্তানের সৈনিকদেরকে এক এক করে তুলে নেয় আর পাহাড়ের উপর থেকে ফেলে দেয়। ও এরকম করতেই থাকে। তক্ষুনি তার ফিল হয় যে পাকিস্তানি সৈনিকরা অনেক বড় সংখ্যায় রয়েছে আর ওরা আস্তে আস্তে ভারতীয় সেনাকে ঘিরে তাকে শেষ করতে চায়। ও এই সব কিছু ভাবতেই থাকে আর পাকিস্তানের সৈনিকদেরকে মারতে শুরু করে। তক্ষুনি তার ফিল হয় যে অন্য কেউ তার সাথে হাওয়ায় রয়েছে। ও যেই মাত্র পেছনে ঘুরে দেখে
অবাক হয়ে যায়। ও দেখতে পায় যেই আত্মাটা অনেকক্ষণ ধরে তাকে অস্থির করছিল সেও তার সাথে পাকিস্তানি সৈনিকদের শেষ করতে এসেছে। আরে এবার তো বলো তুমি কে আর তুমি কি চাও? তুমি এখনো পর্যন্ত বুঝতে পারোনি যে আমি কে আর আমি কি চাই? আমি যতটা বুঝতে পারছি মনে হয় তুমি একজন সৈনিক। হ্যাঁ কবির, আমি তোমারই মতন একজন সৈনিক যে নিজেরা প্রথম লড়াইতেই শহীদ হয়ে গিয়েছিল। কিন্তু আমার মধ্যে যে সৈনিকটা রয়েছে সে এখনো বেঁচে রয়েছে, যে পাকিস্তানকে একেবারে নির্মূল করে দিতে চায়। আমি জানতাম তুমি হলে সেই সঙ্গী যাকে আমি সঙ্গে নিয়ে আমি আমার এই কাজে সফলতা অর্জন করব। আর সেই জন্যই আমি তোমাকে বারবার আমার প্রস্তুতির অনুভব করাচ্ছিলাম। কবির আর ওই আত্মাটা পাকিস্তানের সৈনিকদেরকে এক এক করে মেরে ফেলছিল। তক্ষুনি পাকিস্তানি সৈনিকদের একজনের চোখ হাওয়ায় উড়তে কবির আর সেই আত্মার ওপরে পড়ে। সেই সৈনিকরা পালিয়ে নিজের কমান্ডারের কাছে যায় আর তাকে বলে, জনাব, আমি কিছুক্ষণ আগে হাওয়ার মধ্যে দুজন ভারতীয় সৈনিককে দেখতে পেয়েছি। ওদের দুজনকে দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। কি আজেবাজে কথা বলছো ইমরান? এটা ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ।